আমাদের বিজ্ঞ স্কলার, বাংলাদেশ সেনাবাহিনীর একদম সর্বোচ্চ শিখরের কর্মকর্তা, যিনি নাকি আমাদের এই যে অবসানের শিকার এবং তাকে অবসারিত করা হয়েছে, সর্বশেষে অবসরপ্রাপ্ত হয়তো আমরা যে কোনো ভাবে পেয়েছি। তো আমরা এই স্যারের কাছ থেকেও জানতে পারবো সে কথাগুলো। সুতরাং যে কোনো কেউ বলতে পারেন, আমার মনে হয় উন্মুক্ত সবার জন্য। আপনি কেবল নাম বলবেন আর পরিচয়টা দিবেন। মাইকি মানিক ভাই, প্রফেসর অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা সিটি কলেজ। বিশেষ অতিথি সহ সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে আলোচনা হচ্ছে, সেটি হলো সংবিধান, রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদের আইনি ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন। আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে একটি গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছে। আগামীতে একটি সুন্দর নির্বাচন হবে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসের সবচেয়ে উত্তম ভালো একটি নির্বাচন তিনি উপহার দিবেন। এই লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং অনেকগুলো সংস্কার প্রস্তাব ওনারা তৈরি করেছেন। তার ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে এবং সামনে জুলাই সনদ হবে। আগামী নির্বাচনকে যদি সুষ্ঠু করতে হয়, তাহলে আমাদের যে বর্তমান সংবিধান আছে, এই সংবিধানের আলোকে যদি নির্বাচন হয়, তাহলে কোনো সংস্কার প্রস্তাব যেটা ওনারা গ্রহণ করেছেন এর কোনো সুফলে জাতি পাবে না। এবং নির্বাচিত কোনো দল এই সংস্কার প্রস্তাবগুলোকে বাস্তবায়ন করবে, এটার কোনো বিশ্বাসযোগ্য কারণ নাই। সে কারণে যদি জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া না হয়, তাহলে দীর্ঘদিন পর্যন্ত যে সংস্কার আলোচনা চলছে এটা জাতির সাথে একটা তামাশা করা হবে। সে কারণে জুলাই যে সনদ হবে তাকে আইনি ভিত্তি দিতে হবে এবং আইনি ভিত্তি দেওয়ার জন্য যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন, আইন বিশেষজ্ঞ আছেন, তারা কয়েকটি পথের কথাই বলেছেন। একটি হলো সাংবিধানিক আদেশের মাধ্যমে হতে পারে অথবা গণভোটের মাধ্যমে হতে পারে। যে কোনো ভাবেই হোক, জুলাই সনদের আইনি ভিত্তি যদি দেওয়া না হয়, তাহলে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা চূড়ান্তভাবে ব্যর্থ হবে। এরপর দ্বিতীয় বিষয় হলো যে পিআর পদ্ধতি। বাংলাদেশের নির্বাচনের যে সমস্যাগুলো আমরা দেখি, বিগত সময় যে নির্বাচনগুলো হয়েছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার যে ত্রুটি, সেটাকে যদি আমরা মুক্ত করতে চাই, তাহলে পিআর পদ্ধতির তুলনায় অন্য কোনো ভালো পদ্ধতি নাই। অবশ্যই পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। আমাদের নির্বাচনগুলোর সমস্যা কি? সেখানে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা রাজনীতি করেন না, রাজনীতি করেন শুধু অর্থ কামাইয়ের জন্য, সেখানে তারা বিনিয়োগ করেন অতিরিক্ত মুনাফার জন্য, এবং ব্যবসায়ীরা রাজনীতিতে এসে অলিগার্ড তৈরি করে পুরো অর্থনীতিকে যারা কলাপস করে ফেলতেছে, এই ধরনের লোকেরা রাজনীতিতে আসে। এদেরকে যদি ঠেকাতে হয়, তাহলে পিআর পদ্ধতি অবশ্যই প্রয়োজন হবে। পিআর পদ্ধতি যদি আমরা নির্বাচন করি, তাহলে সারা বাংলাদেশে একটা কনস্টিটিউয়েন্সি হবে এবং সেখানে নির্দিষ্ট এলাকা ভিত্তিক যেহেতু কোনো প্রার্থী থাকবে না, জনগণ ভোট দিবে দলকে, এবং দল যত পার্সেন্টেজ ভোট পাবে তার ভিত্তিতে আনুপাতিক হারে তারা প্রতিনিধিত্ব পাবে। সে কারণে যারা ব্যবসায়ী, যারা অর্থলোভী, এরা রাজনীতিতে আসবে না। রাজনীতি সত্যিকার অর্থে যারা সমাজ সেবার জন্য রাজনীতি করতে চায় তাদের কাছে ফিরে আসবে। ফলে কালো টাকা, তারপরে ভোট কেন্দ্র দখল, এগুলি থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, একটি স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন চাই, তাহলে অবশ্যই পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। প্রচলিত পদ্ধতিতে যদি নির্বাচন করা হয়, তাহলে যে দলে 2/3 মেজরিটি পাবে তারা আবার পেশিবাদ হিসাবে আবির্ভূত হবে। যদি আমরা পেশিবাদ মুক্ত আগামী বাংলাদেশ চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পিআর পদ্ধতি যেতে হবে। সে কারণে আমরা প্রত্যেকে নিজস্ব অবস্থান থেকে সোচ্চার হব, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিক দেলোয়ার হোসেন ভূঁইয়া, আমাদের রাজপথের সহযোদ্ধা, বাংলাদেশ মুক্তি পার্টির সংগ্রামী চেয়ারম্যান সাংবাদিক দেলোয়ার হোসেন ভূঁইয়া। জীবন হবে বিপন্ন, মরণ হবে অনিবার্য। তথাপিও বলবো বিশ্ব নবী আমার আদর্শ।
তথাপিও বলবো বিশ্ব নবী আমার আদর্শ। ভারতের সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং বিহার পদ্ধতি নির্বাচন শীর্ষক গোলটেবিল আলোচনার মাননীয় সভাপতি, যুগের শ্রেষ্ঠ সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজপথে লড়াই কৌশলী, আমার সহযোদ্ধা জনাব আহসানুল্লাহ স্বামী, মঞ্চে উপবিষ্ট আছেন আজকে বিশেষ অতিথি, যিনি সেনাবাহিনীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি বাংলার সেনাপ্রধান হওয়ার কথা ছিল, কিন্তু সেই দুষ্কৃতীদের কারণে, চক্রান্তকারীদের কারণে, ফেসিবাদের কারণে, কালো থাবার কারণে তাকে সেনাবাহিনী প্রদান করা হয়নি। আপনারাও জানেন, বাংলার 18 কোটি জনগণ জানেন। তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলার শ্রেষ্ঠ শিক্ষক গোলাম আজম সাহেবের সুযোগ্য ছেলে, সুদক্ষ ছেলে, জননেতা জনাব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ হিল আমান আজমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলার কৃতি সন্তান। আজকে আপনারা সবাই বিজ্ঞ ভাগ্য চেয়ারম্যান বৃন্দ, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, বিহার পদ্ধতির বিরুদ্ধে আজকে অনেক ষড়যন্ত্র চলছে দেশ বিদেশে, এবং শুধু তাই নয়, রাষ্ট্র সংস্কারের নামে এই সরকারও আমাদের সাথে, বাংলার 18 কোটি মানুষের সাথে বেইমানি করে চলছে। টাকা ঠিক না ঠিক বলেন? 5 আগস্ট 2024 সরকার পরিবর্তন হয়েছে। তার কয়েকদিন পরে আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ, আমরা মনে করতাম বাংলার কৃতি সন্তান থেকে বাংলার কৃতি সন্তান, ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রে ক্ষমতা বসেছেন। তিনি জানিয়েছিলেন বাংলাদেশে সিন্ডিকেট সারা জীবনের জন্য তাড়িয়ে দিবেন, সন্ত্রাস মুক্ত, দারিদ্র মুক্ত রাষ্ট্র গড়ে তুলবেন, এবং বেশিরভাগের যত আমলাতন্ত্র আছে সকলগুলোকে বর্জন করবেন। কিন্তু এক এক করে সব আশ্বাস দিয়েছেন, কিন্তু একটা আশ্বাস তিনি পূরণ করে নাই, ভঙ্গ করেছেন। বাংলার জনগণের সাথে জাতীয় বেইমানি করছেন। ঠিক না ঠিক বলেন? আজকে দেখেন, বাংলাদেশের 66টি জেলায় যেভাবে ছিনতাই, রাহাজানি, হাইজাক, গুম, খুন, হত্যা, নির্যাতন চলছে, বিচারের নামে কি চলছে আপনারা জানেন। কিন্তু এভাবে যদি চলতে থাকে, তাহলে এই দেশে 18 কোটি মানুষ কার কাছে আবেদন করবেন? সুবিচার, ন্যায় বিচার পাওয়ার জন্য কার কাছে আবেদন করবেন? সরকার নিজে যদি বেইমানি করে, জাতির সাথে যদি বিশ্বাসঘাতকতা করেন, এই জাতি কার কাছে আবেদন করবে, কার কাছে প্রার্থনা করবে? সেটাই আজকে প্রশ্ন। ভাইরা আমার, রাষ্ট্রের সকল সেক্টর সংস্কার করার কথা ছিল, একটি সেক্টর, একটি প্রতিষ্ঠানও তিনি সংস্কার করতে পারেন। তাই আমি বলবো, বিহার পদ্ধতিতে নির্বাচন দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের মহান আকর্ষণ হালিম ভাই আমাদের মাঝে এসেছে। হালিম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই, আর আমাদের সকলের পক্ষ থেকে হালিম ভাইকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। তার পদ্ধতি অবশ্যই দুর্নীতিকে বন্ধ করার জন্য আমি সরকারকে এগিয়ে আসার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আজকে দায়িত্বশীল আচরণ সরকারের কাছেও নেই। দায়িত্বশীল আচরণ যদি সরকারের কাছে থাকতো,
বাংলাদেশে যে নৈরাজ্য চলছে, যেই অপ্রীতিকর ঘটনা একের পর এক চলছে, আইনের নামে প্রশাসন চলছে, এগুলা চলতো না। তাই সরকার দায়িত্বশীল আচরণ এবং পরিপূর্ণ দায়িত্ব পালন করার জন্য আমার পক্ষ থেকে সরকারের প্রতি আমি আবেদন জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন। বাংলার 18 কোটি মানুষ জয় হোক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের সহযোদ্ধা ডক্টর শহীদুল ইসলাম ফারুকী, চেয়ারম্যান পয়ামী ইনসানিয়াত বাংলাদেশ। ও ওনার অনেক সংগঠন আছে, আমরা এর বেশি আর নাই বললাম। এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সম্মানিত প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম ফারুকী ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. 72 সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিয়ার পদ্ধতির জাতীয় নির্বাচন শীর্ষক গোল টেবিল আলোচনা সভার সম্মানিত সভাপতি, নাগরিক মঞ্চের সম্মানিত প্রধান সমন্বয়কারী জনাব আহসানুল্লাহ শামীম, সম্মানিত প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি এনডিসিপিএসসি সহ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও সম্মানিত সুধী মণ্ডলী, আজকে নির্ধারিত বিষয় 72 সংবিধান, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, এইগুলোর সাথে পরস্পরের একটা সম্পর্ক আছে। 72 সংবিধান এতদিন তার অধীনে আমরা পরিচালিত হয়েছি। একটি জাতির যদি গোড়ায় গলত হয়, কোন জিনিসের যদি গোড়ায় গলত হয়, তাহলে পরবর্তী পুরোটাই গলত হতে থাকে। 72 সংবিধানের গোড়ায় ছিল গলত। অনেক গলত আছে, আমি সেগুলো আলোচনা করতে চাই না, শুধু আদর্শিক দিক, দু একটি আদর্শিক দিক। সেটা হলো কি উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই অবজেক্টিভটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখিত আছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টি অবজেক্টিভের আলোকে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে আছে। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার পরে একটি বিশেষ দেশের নির্দেশনায়, একটি বিশেষ গোষ্ঠী মহলের নির্দেশনায় হঠাৎ করে সংবিধানে সমাজতন্ত্র, সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ কে মূলনীতি করা হলো। একটি পরিভাষা অনেক গুরুত্বপূর্ণ, একটি পরিভাষার আড়ালে অনেক কিছু লুকাইতে থাকে। সমাজতন্ত্র একটা আদর্শ, সমাজতন্ত্র একটা আদর্শ। মুক্তিযুদ্ধ এদেশে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ ছিল সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। এরপরে আরেকটি ধর্মনিরপেক্ষতা, মানে জাতিকে ধর্মহীন করার জন্য এই একটা জিনিস বসিয়ে দেওয়া হয়েছে। এখন যদিও তাদের উদ্দেশ্য যাই হোক না কেন, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, একটা আদর্শ, একটা মতবাদ। এখন যখন এটা কথা আসে, তখন আওয়ামী লীগের কি উদ্দেশ্য সেটা নিয়ে মানুষ আলোচনা করে না। মানুষ আলোচনা করে ধর্মনিরপেক্ষতার ডেফিনেশন কি, সেকুলারিজমের ডেফিনেশন কি। আজ 53 বছরে বাংলাদেশি একটি বিরাট শ্রেণী, তারা নাস্তিক্যবাদে আক্রান্ত। একটি বিরাট শ্রেণী, তারা ধর্ম থেকে দূরে সরে গেছে। ইসলামকে তারা জীবন আদর্শ হিসাবে গ্রহণ করে না, ইসলামের বিরোধিতা করে। ইসলাম প্রতিষ্ঠায় তারা তাদের অর্থ, বৃত্ত, রক্ত দিয়ে তারা প্রতিরোধ করতেছে, অথচ তারা সবাই মুসলমানের সন্তান। এই শ্রেণী এদেশে সৃষ্টি হলো কিভাবে? ওই সংবিধানের সমাজতন্ত্র, ওই সংবিধানের ধর্মনিরপেক্ষতাবাদে এই মাধ্যমে আজ 53 বছরের চর্চার মাধ্যমে এই শ্রেণীটা বাংলাদেশে তৈরি হয়েছে। এই কারণে শাহবাগ সৃষ্টি হয়েছে, এই কারণে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের যে আদর্শ, এই আদর্শে লালিত লোকগুলো সৃষ্টি হয়েছে ওই সংবিধানের আলোকে, যা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, সম্পূর্ণ বিপরীত। এই গুড়াই গলতের কারণে আজ 53 বছরে জাতি তাদের চিন্তা চেতনা ধ্বংস হয়ে গেছে, আদর্শ মূল্যবোধ ধ্বংস হয়ে গেছে। সুতরাং 24-এর এই বিপ্লবটা ছিল অনিবার্য। মাঝখানে দূরদর্শী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
একটি সংশোধনী এনেছিলেন। আল্লাহর উপরে সর্বশক্তিমান আল্লাহর উপরে আত্মবিশ্বাস, এইটা ছিল জরুরি। এই দেশের মানুষকে রক্ষা করার জন্য এই সংশোধনীটা ছিল জরুরি। সমাজতন্ত্রকে কমপক্ষে সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে হলো একটি ব্যাখ্যা উনি দিয়েছেন, যা ছিল খুব পারফেক্ট এবং জরুরি ছিল জাতিকে ওই নাস্তিক্যবাদ থেকে রক্ষা করার জন্য। 24-এর এই 72-এর সংবিধানের আদর্শকে ব্যান করার জন্য এই 24-এর বিপ্লবটা প্রয়োজন ছিল। 24-এর বিপ্লব হলো একটি রাষ্ট্র সংস্কারের একটি কাঠামো, একটি সনদ তৈরি হয়েছে। সনদটা ভালো, আমরা বলবো সনদটা মোটামুটি ভালো, মন্দের ভালো। এখন চ্যালেঞ্জ হলো এই সনদ যদি আইনি ভিত্তি তৈরি না হয়, এই সনদ যদি বাস্তবায়িত না হয়, এদেশে মহা বিপর্যয় নেমে আসবে, মহা বিপর্যয় নেমে আসবে। ইসলামী দলগুলোর উপরে বুলডোজার যাবে, চলবে, তাদের আবারও ফাঁসির কাস্টে ঝুলতে হবে যদি এই জুলাই সনদের আইনি ভিত্তি যদি তৈরি না হয়। তাই সিট 5টা কম পান সেটা বিষয় না, বিষয় হলো জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। আমার কথা পরিষ্কার, সিট 5টা কম পান সেটা নিয়ে আপনাদের কোনো আফসোস থাকার কথা না। মূল কথা হলো আপনাদের একটি আপোষহীন সংগ্রাম করতে হবে নির্বাচনের আগে যেন জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হয়। এটা না হলে এই জাতি আবার ধ্বংস হবে, আরেকটি কিয়ামত বাংলাদেশের উপরে নেমে আসবে। তাই আজকে এই গোল টেবিল বৈঠক থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে কোনো আপোষে যাবেন না। তলে তলে অনেক আপোষ চলতেছে, সিট নিয়ে দর কষাকষি চলতেছে। আমি আপনাদেরকে পরিষ্কার অনুরোধ করব, এই ব্যাপারে কোনো আপোষ করবেন না। আরেকটি কথা বলে আমি কথা শেষ করছি। পশ্চিমা কিছু লেখক বুদ্ধিজীবী আছে, তারা ইসলাম নিয়ে গবেষণা করে, তাদেরকে বলা হয় ওরিয়েন্টালিজম, প্রাচ্যবিদ। আমার একটি বই আছে প্রাচ্যবাদ। তো তাদের ইসলাম নিয়ে গবেষণার ধরন হলো, তাদের উদ্দেশ্য হলো ইসলাম সম্পর্কে বিভ্রান্তি তৈরি করা, ভীতি, ইসলাম সম্পর্কে ভীতি ছড়ানো, সন্ত্রাস, ইসলাম এগুলো সম্পর্কে পশ্চিমা বিশ্বের সামনে একটি ভীতিকর চিত্র তুলে ধরা ইসলাম সম্পর্কে। তারা গবেষণা করে ইসলাম নিয়ে, ইসলামের মহাপণ্ডিত তারা, তাদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট। ওরিয়েন্টালিস্টরা ইসলামের উপরে 1 লক্ষ বই রচনা করেছে বিভ্রান্তিমূলক ইসলামের উপরে। তো তাদের লেখার ধরন হলো, তারা 20 পৃষ্ঠা 50 পৃষ্ঠা খুব ভালো করে লেখে, যাতে মানুষ প্রলুব্ধ হয়, আকর্ষিত হয়, বইটা যাতে পড়ে। 51 পৃষ্ঠা যায় বলে যে ইসলাম এর ইতিহাস হলো খুন খারাপের ইতিহাস। 51 পৃষ্ঠায় যে একটা জিনিস গিলানো তাদের উদ্দেশ্য। তো 50 পৃষ্ঠা ভালো করে লিখবে, 51 পৃষ্ঠায় যায় একটা জিনিস ইসলাম সম্পর্কে একটা বিভ্রান্তি গিলানো তাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য প্রথম 50 পৃষ্ঠা তারা ভালো করে লিখে, আকর্ষণীয় আকারে লিখে। আমি ডক্টর ইউনূসকে বলবো, ডক্টর ইউনূসের অনেক কাজ ভালো, কিন্তু ওরিয়েন্টালিস্টের মতো মাঝে মাঝে নারী কমিশন করে এমন এমন রিপোর্ট তারা দিচ্ছে যা একটা মুসলমানের নামও নিতে পারে, এটা উচ্চারণ করতে পারে না। এইটা ডক্টর ইউনূস করতেছে। ওরিয়েন্টালিস্টদের মতো ভালো ভালো কাজ করতেছে, মাঝে মাঝে বিষ গিলাচ্ছে। সাম্প্রতিক প্রাথমিক বিদ্যালয়, 65,000 প্রাথমিক বিদ্যালয়ে কচি কাঁচা ছেলেদের গান, নাচ গান শেখানোর শিক্ষক নিয়োগ করা হয়েছে। এই 20 বছর পরে এই প্রজন্ম প্রতিবন্ধী প্রজন্ম হবে যদি নাচ গানের শিক্ষা যদি বাধ্যতামূলক করা হয় প্রাথমিক বিদ্যালয়ে। 20 বছর পরে এই প্রজন্ম প্রতিবন্ধী হয়ে যাবে, এই প্রজন্ম নাস্তিকবাদী হয়ে যাবে, এই প্রজন্ম ইসলাম বিদ্বেষী হয়ে যাবে। আপনাদের সব ফাঁসির কাছে ঝোলাবে। তাই রাজনৈতিক দেন দরবারের সাথে সাথে ইউনূস সরকার মাঝে মাঝে যে বিষগুলা গিলানোর চেষ্টা করতেছে, এর বিরুদ্ধে সবাইকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে, এর সাথে কোনো আপোষ করা যাবে না। আপনারা সবাই দিকটা আওয়াজ, সর্বদিক আওয়াজ তুলুন। এই 65,000 প্রাথমিক বিদ্যালয়ে কোনোভাবেই যেন গানের শিক্ষক, ট্রান্সজেন্ডার শিক্ষক কোনোভাবেই যেন সরকার নিয়োগ করতে না পারে, বরং পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলকভাবে নিয়োগ করতে হবে যদি একটা আদর্শ সমাজ গড়তে হয়। এই ব্যাপারে আপনারা সরকারের সাথে কথা বলুন। এখানে দায়িত্বশীল সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছে, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে। তারা কিন্তু একটু সহনীয়, নমনীয় ভাব মনে হচ্ছে, কিন্তু এটা একটা প্রজন্ম রক্ষার ব্যাপার, একটা প্রজন্মকে ধ্বংস করার নীলনকশা আঁকানো হচ্ছে। এই প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে না পারলে আমাদের ইসলামী আন্দোলন সব ব্যর্থতায় পর্যবসিত হবে। সুতরাং এই ব্যাপারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, কোনোভাবেই ছাড় দেবেন না।
এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এক নম্বর দায়িত্ব পালন করতে হবে জামাত ইসলামকে। কারণ যেহেতু এই জুলাই গণঅভ্যুত্থানে জামায়াতের যথেষ্ট, বিশেষ করে শিবিরের ছেলেরা আত্মহত্যা দিয়েছে, জীবন দিয়েছে, আসলে তারাই ছিল এবং অন্যান্য রাজনৈতিক দলও ছিল যারা সাধারণ মানুষের ছিল। তাই এক নম্বর দায়িত্ব তাদের পালন করতে হবে এবং আমরা পাশে আছি ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, এই যে পিআর হচ্ছে, পিআরটাকে আমরা পিআর বলে হয়তো মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই একটি দল বলেছিল যে সংস্কার বাংলাদেশের মানুষ বোঝে না। আমি জানি গ্রামের লোক সংস্কার বোঝে, টিনের ঘুরকে রিপেয়ার করলে তো আমার ঘরটাকে একটু সংস্কার করবো। সুতরাং বাংলাদেশের একদম গ্রামের লোক সংস্কার বোঝে, কিন্তু তারাই আবার এখন বলে আমরা সংস্কারের বিরুদ্ধে নই। তারা কথায় কথায় কথা চেঞ্জ করে। আজকে জামাত 54 বছর আগে যা বুঝতে পেরেছিল, আজকে দেশের মানুষ তা 54 বছর পরে বুঝছে। আজকে জামাত যে তত্ত্বাবধায়ক সরকার যে বুঝেছিল, সেটা খালেদা জিয়া বুঝতে সময় নিয়েছে 30 বছর। আজকে পিআর যে জামাত বুঝতেছে, আমরা পিআর মিস করলে আগামী 30 বছর পরে ওই আফসোস করতে হবে যে আমরা পিআর ফিরে পেলাম না, জামাত বলেছে বলে। তো সুতরাং আমি একদম শেষ করে দিচ্ছি যে ভাই, আমরা যে যত গুরুত্বপূর্ণ কথাই বলি না কেন, বিভিন্ন বিভিন্ন কোঠা থেকে, ঘর থেকে, মঞ্চ থেকে, তারা যতদিন না আমরা একসাথে হব, আমরা সফল কাম হব না। আসুন সবাই এক মঞ্চে চলে আসি, সব দুর্নীতি, সব অপরাজনীতি ধুলায় ভেসে যাবে। আসুন সবাই আমরা এক প্ল্যাটফর্মে চলে আসি, তবেই দেশের মঙ্গল, মানুষের মঙ্গল। আমি আজমি স্যারকে আসার জন্য এখানে এবং দেখা হলো এই জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনি যেভাবে মাঠে নামার কথা এখনো নামেন নাই, আমি বলবো এই মুহূর্ত থেকে আপনি মাঠে আছেন, দেশকে বাঁচান, মানুষকে বাঁচান। ধন্যবাদ মেজর আফসারি ভাইকে। সম্মানিত উপস্থিতি, আজকে নাগরিক মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় আমাদের টপিক সকলেই জানা আছে। গুরুত্বপূর্ণ এবং অন্যতম আলোচক যুবটা জাতির বিবেক, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অত্যন্ত প্রহরী, এই দলের এই সংগঠনের সাবেক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, যাকে আমরা সেনা প্রধান হিসেবে পেতাম ইতিমধ্যে, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। সম্মানিত সভাপতি ও আমার স্নেহভাজন যারা আফসারির শেষ বক্তব্য রেড করে বলতে চাই, সে আমাকে আহ্বান করেছে মাঠে নামার জন্য। আমার আব্বা সবসময় বলতেন যে জোশ আর হুশ ব্যালেন্স করে চলতে হয়। আমার জোশ আছে, আমি বেহুশ হইনি এখন। আমি হুশ নিয়ে অবস্থা পর্যবেক্ষণ করছি। আমাকে অনেক সিনিয়র জেনারেল, যেমন জেনারেল নুরুদ্দিন, যিনি আমি সেনাবাহিনী ঢোকার আগে জেনারেল ছিলেন, আপনারা জানেন সেনাবাহিনী 4 বছর মন্ত্রী ছিলেন, উনিও আমাকে ডেকে বলেছেন তুমি কেন রাজনীতিতে নামছো না। প্রায় আমাকে সিনিয়র অফিসাররা বলেন। আমি এখনো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সুস্থ মনে করছি না, এই জন্য আমি বেহুশ হয়ে ঝাঁপিয়ে পড়ছি না। আমি হুশ আছে আমার, আমি পর্যবেক্ষণ করছি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যোগাযোগ আছে আমার। আমি কোনো পণ করিনি যে আমি মাঠে নামবো না, কিন্তু এখন মাঠে নামার জন্য ক্ষেত্রে আমি মনে করি প্রস্তুত নয়। যারা মাঠে নামছেন ওনারা ওনাদের মনে করে করছেন, আমি তার মধ্যে চিন্তায় নিশ্চিত হবে, আমি ওনাদের চিন্তায় প্রভাবিত হয়ে আমি আমার চিন্তাধারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো এটা আমি মনে করি না। আমি আমার চিন্তাধারা অনুযায়ী আমাকে নিয়ন্ত্রণ করবো। আজকে 4টা বিষয় এখানে আছে, একটা 72 সংবিধান, একটা রাষ্ট্র সংস্কার, একটা জুলাই সনদ, আর পিআর। এগুলো এক একটা নিয়ে দিনের পর দিন ওয়ার্কশপ করা। এইখানে এত সংক্ষিপ্ত পরিসরে, এত সংক্ষিপ্ত সময় 4টা নিয়ে আলোচনার জন্য নির্ধারণ করাটা আমি মনে করি সঠিক হয় না। একটার উপরে করা উচিত ছিল, আমরা ফোকাস থাকতে পারি না। আমরা আমি যেটা বলি উই এইম টু হাই, আমরা অনেক বেশি অনেক বেশি উঁচু আশা নিয়ে কাজ শুরু করি, কিন্তু আমরা
খুব অল্পই আমরা অর্জন করতে পারি। আমরা যদি একটা বিষয় নিয়ে আলোচনা করি, ওটা নিয়ে গভীরে যাই, তাহলে ভালো হবে। যাই হোক, আমি চারটা নিয়ে সংক্ষিপ্ত ভাবে কিছু বলবো। প্রথমে হলো ভারতের সংবিধান। সংবিধানটা কি? সংবিধানকে বলা হয় সুপ্রিম ল, যেটা জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে। আওয়ামী লীগ 1970 সালের নির্বাচনে বিজয় লাভ করলো এবং এরপরে 72 সংবিধান বানালো। 1970 সালের নির্বাচন হয়েছিল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে, যেটাতে আওয়ামী লীগের 6 দফা ম্যানিফেস্টো ছিল। পাকিস্তানের শাসনতন্ত্র বা গঠনতন্ত্র দিয়ে, পাকিস্তানের সংবিধান দিয়ে পাকিস্তান রাষ্ট্র চালানো। স্বাধীন রাষ্ট্র চালানোর জন্য তারা জনগণের ম্যান্ডেট নেয়নি, এটা সংবিধান প্রণয়নের জন্য তারা জনগণের ম্যান্ডেট নেয়নি। পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে 25শে মার্চ আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আমরা যুদ্ধ করতে বাধ্য হয়েছি, যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছি। এখন বিকল্প ছিল না তখন। কিন্তু জনগণ তো তখন পর্যন্ত তাদেরকে একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য কোনো ম্যান্ডেট দেয়নি। তারপরেও যেহেতু আওয়ামী লীগ এর আগের শেষ নির্বাচনে জনগণের প্রতিনিধি ছিল, তাদের হয়তো একটা অধিকার ছিল। কিন্তু যেহেতু এই 72 সংবিধানের, আমার পূর্ব একটা বক্তা বলে গেছেন, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ, এটা তাদের সেই 6 দফার সাথে সাংঘর্ষিক। 6 দফার কোথাও এগুলো উল্লেখ করা ছিল না। সেই দৃষ্টিগতে 72 সংবিধানের বৈধতা অবশ্যই প্রশ্নবিদ্ধ। এবং আপনারা যারা আমার মুক্তি পরবর্তী 27 দিন পরে যে আমি 3রা সেপ্টেম্বর গত বছর প্রেস ব্রিফিং করেছিলাম, ওখানে স্পষ্ট বলেছিলাম এই সংবিধান অবৈধ, এটাকে ছুড়ে ফেলে দিতে হবে। সুতরাং এই সংবিধান সংস্কার হচ্ছে, আমি এর নিরপেক্ষভাবে মেনে নিতে পারি না। কারণ আমি মনে করি যারা সংবিধান প্রণয়ন করেছে তারা, যদি আমি ডক্টর কামাল হোসেনকে 2007 জিজ্ঞাসা করেছিলাম, উনি আমার কাছে সন্তোষজনক জবাব দিতে পারেননি যে এই সংবিধান করার জন্য তখন একটা রেফারেন্ডাম করা উচিত ছিল। একটা গণভোট করে, পৃথিবীর বহু গণভোটের ইতিহাস আছে, আমাদের দেশে আছে, গণভোট করে একটা নতুন করে সংবিধান করা হতো এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি ঘটনা হতো, তাহলে এটাকে আমি বৈধ বলে মেনে নিতাম। আমি অন্তর থেকে এটাকে বৈধ বলে মেনে নিতে পারি। আমি সংস্কার নিয়ে বেশি আলোচনা করতে চাই না, এতটুকুই বলতে চাই যে রাষ্ট্রযন্ত্র সবগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। এটা সঠিক সংস্কার না করে যদি আবার কোনো দল ক্ষমতায় যায় বা কোন কোয়ালিশন ক্ষমতায় যায়, তাহলে ওল্ড ওয়াইন ইন নিউ বটল হবে, নতুন বদলে পুরাতন মত হবে। আমাদের রাজনীতিদের কি মন মানসিকতা, কোন কোয়ালিটেটিভ মানসম্মত পরিবর্তন হয়েছে? আমি দেখি না। আমার মুক্তির পরে প্রায় 3 মাস হাসপাতালে ছিলাম। সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ আমার সাথে দেখা করেছেন এবং আমাকে অনুরোধ করেছেন আপনি রাজনীতিতে আসেন। আমি বলেছি যে আমি রাজনীতিতে আসবো কি আসবো না আমি জানি না, কিন্তু আপনাদের কাছে আমার একটা জোর হাত জোর করে অনুরোধ করেছি যে আপনারা জাতীয়তাবাদের সত্যি ঐক্যবদ্ধ থাকেন। কারণ আমাদের এই দেশ বাঁচানোর একমাত্র উপায় হলো ভারত বিরোধী শক্তি আমাদের বোঝা থাকতে হবে। আমি 8 বছর এই প্রায় 70,000 ঘন্টা আয়না করেছিলাম। আমার মূল অপরাধ ছিল আমি ভারতের সমস্ত অপকর্মের বিরুদ্ধে খুব সোচ্চার ছিলাম। আমি এই ভয় আমাকে আইন থেকে বের করে দেওয়া হয়েছে, এই ভয় আমাকে আয়না রাখতে হয়েছে। আমরা যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে বাঁচাতে চাই, আমাদেরকে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে 1 বছর পরে এসে আমি অত্যন্ত হতাশার সাথে দেখছি যে ওনারা আমার কথা কোনো আমলে নেননি। গত জুলাই মাসে বাংলা এডিশনের লঞ্চ অনুষ্ঠানে আমি একই কথা বলেছি। ওখানে আমি হাত জোর করে সবাই চিরণে অনুরোধ করেছি। আমি এবার খুব আশাবাদ, সংস্কার না করে নির্বাচন হলে আমরা কোনো আলো দেখবো না, একদম স্পষ্ট বক্তব্য আমার। কারণ যেই রাষ্ট্রযন্ত্র 54 বছরে ধ্বংস হয়েছে, 16 বছরে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, এটাকে সংস্কারের জন্য 16 করে 32 মাসে যথেষ্ট নয়। সবাই নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে, আমরা পাওয়ার পলিটিক্স করছি। জুলাই সনদ নিয়ে আমার একমাত্র বক্তব্য হলো যে এটা রেফারেন্ডাম ছাড়া আর কোনো ভিত্তি হতে পারে না। এটা রেফারেন্ডাম করতে হবে, জনগণ স্বীকৃতি নিয়ে এটাকে পরবর্তীতে সংবিধানে এটাকে ভ্যালিডেট করতে হবে। আমি পিয়ার নিয়ে একটু কথা বলতে চাই। আমরা আবেগী জাতি, আমরা একটু শুনলে আমরা ঝাঁপিয়ে পড়ি, কিন্তু গভীরে যাই না আমরা কখনো। যার ফলে আমরা পিয়ার সম্পর্কে আমাদের অনেকের ধারণা স্পষ্ট নয়। পিয়ারের সুবিধা অসুবিধা দুটোই আছে।
আমরা যে সিস্টেমে গত 54 বছর থেকে বা এর আগে পাকিস্তান আমলে 24 বছর ধরে নির্বাচন হয়েছে, ওগুলোকে বলে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, ইংরেজিতে বলে। তার একটা টার্ম হচ্ছে উইনার টেক্স অল। যে দল 151টা সিট পেল তারাই ক্ষমতা করে এবং তারাই সর্বময় ক্ষমতার অধিকারী। এটা কিন্তু ভোটে তারা 35% ভোটে পেতে পারে, তাহলে বাকি 3 ভাগের 2 ভাগ ভোটারের তো কোনো প্রতিনিধিত্ব হলো না। এটাকে কোনো অবস্থাতেই যথার্থ বলা যেতে পারে না। সেই দৃষ্টিগত ক্রিয়াটা হয়তো বা যথার্থ, কারণ এখানে যেটা আলোচনা হয়েছে আনুপাতিক হারে বাড়ছে। এবং ইউরোপিয়ান দেশগুলিতে দেখেন আপনারা, পশ্চিম ইউরোপ, পূর্ব ইউরোপ অধিকাংশ দেশেই পিআর সিস্টেম আছে, কিন্তু এইটাতে অনেকগুলো পূর্ব শর্ত আছে, এবং এটা কিছু সমস্যা আছে এর মধ্যে। পূর্ব শর্ত হলো মানুষকে এভাবে সুশিক্ষিত করতে হবে। আমাদের জাতি এখনো পর্যন্ত কিন্তু বুঝে না পিআরটা কি, ভাষা বুঝে কিন্তু গভীরভাবে বুঝে না। 1991 সালে যখন কেয়ারটেকারের অধীনে নির্বাচন হলো, তখন কিন্তু মানুষ জানতো না কেয়ারটেকার কি, মানুষ একটা পরিবর্তন চেয়েছে এবং সেই কারণে এটা কেয়ারটেকারের অধীনে নির্বাচন হয়েছে। আপনারা জানেন এটা রূপকার অধ্যাপক গোলাম আহমদ, উনি 1983 সালে এরশাদ সাহেব 1982 সালে মার্শাল ল দিয়েছিলেন, তার প্রায় বছরখানেক পরে উনি এটা প্রস্তাব দিয়েছিলেন। উনি তখন নাগরিকত্ব সমস্যার কারণে উনি ওপেনলি আসতে পারেনি, আব্বাস আলী খান সাহেব ভারপ্রাপ্ত আমির হিসেবে। তখন কিন্তু কেউ এটা প্রতিবাদ করেনি যে আমরা এটা কোনোদিন শুনি নাই, এটা কেন হবে, এটা কোন জিনিস মানুষ বুঝে না। তখন কিন্তু ওটাতে মানুষ নির্বাচিত হয়েছে। এবং আপনারা জানেন যে তখন জামাত ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেছিল। জামাত যদি আওয়ামী লীগের সমর্থন দেয়, আওয়ামী লীগ সরকার গঠন করে, বিএনপিকে সমর্থন দেয়, বিএনপি সরকার গঠন করে। আওয়ামী লীগ 85, জাতীয় পার্টি 35, 133 জড়ো করে ফেলেছিল, আর বিএনপি 135, জামাত 18টা পেয়েছিল। এবং আওয়ামী লীগ তখন জামাতকে 3টা মন্ত্রী, 7টা মহিলা এমপি পদ অফার করে প্রস্তাব দিয়েছিল। কিন্তু জামাত শুধু গণতন্ত্র উত্তরণের জন্য, দেশের কল্যাণের জন্য ওই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপিকে শর্ত হিসেবে এবং জামাত কিন্তু তখন দল কষাকষি করতে পারতো যে ওরা 3টা 7টা বলেছে, আপনারা 5টা 10টা দেন। আবার ওরা 5টা 10টা রাজি হলে কিন্তু এদের কাছে আরো দল কষাকষি করতে পারতো। কিন্তু জামাত কিন্তু যখন বলতে পারতো অধ্যাপক গোলাম আহমদ নাগরিকত্ব দেন, অধ্যাপক গোলাম আহমদকে প্রেসিডেন্ট বানাতে হবে, এই সমস্ত শর্ত দিলে 2 দলে মরিয়া তখন ক্ষমতায় যাওয়ার জন্য, শুধুমাত্র গণতন্ত্র উত্তরণের জন্য জামাত সমর্থন দিয়েছিল। তখন কিন্তু কেউ কেয়ারটেকারের বিরুদ্ধে পড়েনি, কারণ নতুন হলেও এখন বলছে মানুষ, জনগণ জানে না, যেটা জানে ওটা দিয়ে বলে। তাহলে 91 আপনারা বলেন না কেন এই কথা? এরপরে যখন 91-96 বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন আমার বাবা কয়েকবার প্রস্তাব পাঠিয়েছিলেন নিজামী সাহেবের মাধ্যমে যে আপনার কেয়ারটেকার বিল আনেন, আপনারাই আবার ক্ষমতায় আসবেন, যেমন এবার এসেছেন আপনারা ভালো করে, আপনারাই আবার ক্ষমতায় আসবেন। আপনারা জানেন নিবদ্ধ তখন প্রধানমন্ত্রী বলেছিলেন ম্যাডাম জিয়াকে, পাগলার শিশু ছাড়া এটাকে বলে না। এবং আমার বাবা আমাকে নিজে দেখিয়েছেন যে উনি এইভাবে মুখ দিয়ে বলেছেন যে এই মুখ দিয়ে কোনোদিন কেয়ারটেকার উচ্চারণ হবে না। তারপরে আমার বাবা আবার প্রস্তাব পাঠিয়েছিলেন যে আওয়ামী লীগ যদি আন্দোলন শুরু করে, এটা আমাদের ইস্যু, আমরা এই আন্দোলনে না যোগ দিয়ে পারবো না, আমরা আমাদের রাজনৈতিক মৃত্যু হবে আমরা যদি না যাই, আমাদেরকে আওয়ামী লীগকে ঠেলে দিয়েন না। আমি যদিও সেনাবাহিনীতে ছিলাম, কিন্তু আমি এগুলো জিজ্ঞাসাবাদ করে আমার বাবা পছন্দ করতেন না, বলতেন তুমি তোমার পেশাগত দক্ষতা বৃদ্ধি করো। কিন্তু আমি বলতাম যে রাজনৈতিক কিছু হলে আপনাকে এটার উত্তরটা স্পষ্ট করবে, ওটা আমাকে প্রভাবিত করবে, আমাকে জানতে হবে। এই জন্য আমি সাথে আলোচনা করতাম ছুটিতে আসি। যখন আওয়ামী লীগ, অনেকে বলে জামাত আওয়ামী লীগ একসাথে জোট করে আন্দোলন করেছে, জামাত আওয়ামী লীগ একসাথে জোট করে আন্দোলন করেনি, এটা মূল ইস্যু জামাতের ছিল। আওয়ামী লীগ আন্দোলন করেছে তখন জামাতে আর চুপ করে বসে থাকার উপায় ছিল না, আন্দোলন করেছে। তারপরে কি হলো, 96 দলীয় সরকারের জন্য নির্বাচন করে নাকি খত দিয়ে আবার কেয়ারটেকার ওই পাশ করে দ্বিতীয় নির্বাচন হলো 2 মাসের মাথায়। ওটা নিয়ে অনেক বলার আছে। তো আমি পিআর সিস্টেম সময় যেটা বলছি, এর সমস্যা আছে অনেক। 1 নম্বর জনগণের এটা সম্পর্কে ভালো করে জানতে হবে। 2 নম্বর স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে। আমাদের কি স্থানীয় সরকার শক্তিশালী আছে? না। স্থানীয় সরকার শক্তিশালী না হলে এটা পোক্ত হবে না, এটা ফলপ্রসূ হবে না। আরো বড় সমস্যা কি, এখন ছোট ছোট দলের যদি প্রতিনিধিত্ব থাকে তখন কিন্তু কোয়ালিশন সরকার হতে হবে।
কোয়ালিশন সরকার হলে আমাদের দেশে যে কনফ্রন্টেশনাল পলিটিক্স, যে সাংঘর্ষিক রাজনৈতিক দলগুলোর অবস্থা, তাতে কিন্তু যে কোনো সময় সরকার ভেঙে যাবে, 10 বছরে 8 বার ভেঙে যাবে, এটা স্থিতিশীলতা থাকবে না। তারপরে ভায়োলেন্স বেড়ে যাবে, অনেক সমস্যা আছে। তো পিয়ারটা করার জন্য জনগণের শিক্ষা দরকার, একটা অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার। তো একটা জিনিস ভালো হইলে এই মুহূর্তে আমাদের দেশের জন্য প্রযোজ্য কিনা, এটাও একটা বিবেচ্য বিষয়। আমাদের মিলিটারি একাডেমিতে 80 দশকের এক মাঝামাঝি সময় আমেরিকান মিলিটারি একাডেমিতে আছে অনার কোড সিস্টেম বলে। অনার কোড সিস্টেমটা হলো, এ জেন্টলম্যান উইল নট লাই, চিট অর স্টিল, নট উইল টলারেট এনিওয়ান ডুইং সো। মানে একজন ভদ্রলোক, সে মিথ্যা বলবে না, চুরি করবে না, প্রতারণা করবে না, এবং অন্য কেউ করে তাকেও গ্রহণ করবে না, সহ্য করবে না। খুব ভালো কথা, তাই কথাটা? আমরা যারা একাডেমি যুগে আমাদের জেন্টলম্যান ক্যাডেট বলা হয়, জিসি। আমি জিসি ছিলাম, আফতারি জিসি ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে এক জেনারেল, আপনার নাম বলে চিন্ময় বলছি না, উনি আমেরিকাতে গিয়েছিলেন, আমেরিকান মিলিটারি একাডেমি দেখে এসে উনি আমাদের মিলিটারি একাডেমি চালু করলেন। যে সমাজে একটা সন্তান ছোটবেলা থেকেই দেখে আসছে, আমার মা ইংলিশ সিরিয়াল দেখছে, ফোন করেছে, একজন বলছে, ফোন না করে একটু পরে বলে, ভাবি বাসায় মেহমান এসেছিল, সরি আপনার ফোনটা করতে পারিনি। মাকে মিথ্যা কথা বলা শিখছে। বাবা ফোন আসলে ফোন ধরিয়ে দিয়ে বলছে, বাবা বলো বাসায় নাই। ভাড়া দিয়ে বাড়িওয়ালা ফোন করেছে, ভাড়া মা কি আছে বলো বাসায় নাই। বাবা মাকে মিথ্যা কথা বলতে শিখছে, অঙ্ক করতে পানির সাথে দুধ মিশিয়ে প্রতারণা করে শেখাচ্ছে। সেই সময় থেকে একটা মানুষ যখন একাডেমিতে যায়, প্রথা প্রচলন, বিধিনীতি, আইন কানুনের জন্য ওখানে পড়ে না, কিন্তু যখনই সুযোগ পায় সে বাইরে এসে র্যাব, এনএসআই যায়, তখন এটা আর থাকে না। অরিজিনাল যে ছোটবেলায় শিখেছে ওগুলি তার বেরিয়ে আসে, তার অন্যায় দুর্নীতি করে। তার মানে একটা সিস্টেম ভালো হলেই যে এইটার জন্য আমরা উপযুক্ত কিনা এটা আগে বিবেচনা করতে হবে। বিহার অবশ্যই ভালো, এর যে সমস্যা আছে ওগুলির সমস্যা বিস্তারিত এখন যেতে চাই না, কিন্তু আমি মনে করি এগুলোর সমস্যার আলোকে বর্তমানে আমরা পিয়ারের জন্য উপযুক্ত নই। আগে পিয়ারের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে, আমাদের সংস্কার করতে হবে, এরপরে নির্বাচন যদি হয় তাহলে আমি মনে করি আমাদের নতুন বদলে নতুন মত হবে, না হলে আমি আশা দিই। এই জন্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, আমার একটা প্রোগ্রাম আছে, ওখানে যেতে হবে। আমি আরো আগেই সংস্থা দিলে ভালো হতো। যাই হোক, আমার মেসেজটা হলো আজকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো পিয়ার। পিয়ার আমাদেরকে আরো অনেক বেশি আমাদেরকে অবহিত হতে হবে, মানুষকে আরো শিক্ষিত হতে হবে, এবং এটা যে সমস্ত সমস্যা আছে পিয়ার পদ্ধতিতে কি কি সমস্যা হতে পারে সরকার হলে, ওগুলো যদি আমরা পর্যালোচনা করি, ওগুলো কিভাবে দূর করতে পারবো, ওগুলো আলোচনা না করে আমরা পিয়ারে গেলে ওই সমস্যাগুলি আমাদের কিন্তু আরো অস্থিতিশীল করে দেবে সরকার। এই জন্য আমি একজন দেশের কল্যাণকামী হিসাবে, আমি একজন দেশপ্রেমিক হিসাবে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সংস্কার দরকার, পিয়ার পদ্ধতি মানুষকে অবহিত করা দরকার, এবং সবগুলো দলের মানসিক পরিবর্তন হওয়া দরকার। সবকিছু সমন্বয় যদি একটা নির্বাচন হয় আমরা ভবিষ্যতে যাই, সেটা যদি ইফপিটিপিটি হোক, যেটা আমাদের বর্তমান পিয়ারে হোক, তাহলেই কেবল সংস্কার মানে আমরা একটা উন্নত ভবিষ্যতে আশা করতে পারি। আমি হতাশ, তবে আমি নিরাশ নই। আল্লাহ রহমতুল্লাহ যেভাবে বিপ্লব হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমি নিরাশ নই। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আশা করছি এবং পর্যবেক্ষণ করছি মাঠে নামবো কি নামবো না। আপনাদের তুমি হতাশ হয়ে না, আপনারা দোয়া করবেন আমার জন্য। জুলাই বিপ্লবের মধ্যে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে, জুলাই বিপ্লবের মধ্যে আমারও পুনর্জন্ম হয়েছে। তো আমার এই পুনর্জন্ম যেন আমি পুনর্জন্ম হওয়া বাংলাদেশের জন্য কাজ করে যেতে পারি, আমার জীবনের শেষ দিন পর্যন্ত শক্ত সক্ষম সচল কর্মক্ষম থেকে আমি দেশের জন্য কিছু করে যাবেন। আপনারা দোয়া করবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কর্নেল ফরিদুল আকবর, মেজর মাসুদুর রহমান, মাসুদ হোসেন, নজরুল ইসলাম, ওনারা আমাদের নাগরিক মঞ্চের সম্মানিত উপদেষ্টা। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নাগরিক মঞ্চের সম্মানিত উপদেষ্টা কর্নেল ফরিদুল আকবর স্যার এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, বাংলাদেশ মানবিক পার্টির সংগ্রামী চেয়ারম্যান, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই সাখাওয়াত হোসেন শুভ, সাখাওয়াত হোসেন শুভ ভাই, চেয়ারম্যান বাংলাদেশ মানবিক পার্টি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আবার অনেক সিনিয়র, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করছি। বেশি সময় নিব না, আসলে সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি।
তো আমাদের যে আমরা পার্টি করেছি বাংলাদেশ মানবিক পার্টি, আমাদের ডায়লগ হচ্ছে ভালো মানুষ, ভালো দেশ, সর্বভূমি বাংলাদেশ। তো ইসলামের মধ্যে অবশ্যই ইসলাম তো সবচেয়ে বড় জিনিস, যেখানে সেখানে ইসলাম না ঢুকাইলে আমার মনে হয় ভালো হয়। এটা সর্বক্ষমতা মানে তো আল্লাহ, আল্লাহর ইশারা ছাড়া আমিও নিঃশ্বাস ফেলতে পারবো না। তো সুপারম্যান, আমরা আলোচনায় চলে যাই। সবাই ইসলাম হচ্ছে সবার ঊর্ধ্বে, আমি বলেছি ইসলাম তো আল্লাহর, আমি সর্বশক্তি, আমি নিঃশ্বাসও ফেলতে পারবো না, উনি তো আগে, তারপরে পরে হচ্ছে আমি। আমি সবাইকে জাস্ট, আমি সময় স্বল্পতার কারণে একটু টেনে যাচ্ছি, আমরা একটু আলোচনা কন্টিনিউ করি, তাহলে আমার মনে পেয়ে যাবেন আর কি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে কাজ সেটাই। তো আমাদেরকে সুপারম্যান হইতে হবে। সুপারম্যান বলতে আমরা কি বুঝি? সুপারম্যান বলতে আমরা বুঝি যে ভালো মানুষ, ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষের বিকল্প আসলে কিছু নাই আগামী দিনের দেশ যদি করতে চান। আমরা সেখানে একটু নিজের চিন্তা আমরা ভাবি, সেবা উত্তম ইবাদত। সেবাটা হচ্ছে কি? উত্তম ইবাদত। আর সমস্ত অর্জন বা সাফল্য ইহকাল এবং পরকালে চিন্তা নির্ভরশীল হইতে হবে। বর্তমান সমাজে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাজনৈতিক দলগুলা একমত ঐক্য পোষণ করতে পারছেন না। তার একটাই মূল কারণ যে আমরা ইহকাল পরকালে চিন্তা না করে আসলে রাজনীতি আসছি। আর সবচেয়ে বড় আরেকটা খারাপ সাইড হচ্ছে আমরা অন্ধকারে ঢুকে যেতে চাই শুধু নিজের স্বার্থের জন্য। যত অন্ধকার হোক, যত কিছু চান না কেন, অন্ধকারে চোখ বন্ধ করে ঢুকে যেতে চাই, কারণ নিজের স্বার্থ উঠতে আর আসলে আমরা কিছু চিন্তা করতে পারি না। এই স্বার্থ চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর ইতিবাচক ভাবনাই রাষ্ট্রের সংস্কৃতি হবে আগামী দিনের প্রজন্মের জন্য। ইতিবাচক ভাবনা, নট নেগেটিভ ভাবনা। নেগেটিভ ভাবনা অনেক বলতে পারবো, সারাদিন বললেও শেষ হবে না, কিন্তু আপনি কি করছেন, কি করবেন আগামী প্রজন্ম, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করে প্রকৃত দেশপ্রেম। আমি আমার কাজ করছি না, আমি আদার্স কথা বলছি। এই নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করে দেশপ্রেম, ইনশাআল্লাহ সব সম্ভব। আর অন্যের প্রয়োজন বুঝতে পারাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি অন্যের প্রয়োজন পূরণ করবেন, আল্লাহ তখন আপনার প্রয়োজন পূরণ করবেন। মানে যখন আমরা অন্যের প্রয়োজন পূরণে ব্যস্ত থাকবো, তখন আল্লাহ নিজে আমার প্রয়োজন পূরণে আল্লাহ নিজে ব্যস্ত হয়ে যাবেন। তো আমাদেরকে মেধার বিকাশ ঘটাইতে হবে, মেধাকে সেবায় রূপান্তরিত হবে, এবং আমাদেরকে একজন সেবক হতে হবে। সেবক দৃষ্টি আমাদেরকে কি পরিবর্তন নিয়ে আনতে হবে, এবং সৎ ও মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে কি কাজ করতে হবে, এবং বিশ্ব মানবতার অনুসরণীয় আদর্শ আগামী দিনে বাংলাদেশ যেন হতে পারি সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করতে হবে। আর প্রতিটি কাজ তুমি সবচেয়ে ভালোভাবে করবে, এটাই আল্লাহর নির্দেশ। সুতরাং ভালো সিস্টেম চালু করতে হবে, মানবিক বিশ্ব করতে। তাই আসুন আমরা সবাই শুদ্ধাচারী হই। ভালো মানুষ, ভালো দেশ, সর্বভূমি বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত সহযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত ডক্টর মাসুদুল হাসান, উনি 1 মিনিট কথা বলবেন। অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন মেজর মাসুদুল হাসান ডক্টর। এর জন্য আইনের উৎস হলো 6টি, যথা প্রথা, ধর্ম, বিচার সংক্রান্ত রায়, বিজ্ঞান সম্মত আলোচনা, ন্যায়বোধ ও আইনসভা। বাস্তবিক পক্ষে 1972 এর সংবিধান ছিল একটা নকল সংবিধান। ব্রিটিশ 1972 সালের সংবিধান ছিল একটা নকল সংবিধান। এই সংবিধানের গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমল থেকে ইনহেরিট করেছে পাকিস্তান, ইন্ডিয়া থেকে পাকিস্তান, এবং ওটার একটা নকল ভার্সন হচ্ছে আমাদের সংবিধান। কারণ 1000 সাল পর্যন্ত বাংলাদেশে প্রথা বলেন, ধর্ম বলেন, সংবিধান বলেন, যাই বলেন, এটার উৎস ছিল হিন্দু ধর্ম। এবং 1000 সালের পরে বাংলাদেশে এসেছে ইসলাম, এবং এই ইসলামের আলোকেই হওয়া উচিত ছিল এই সংবিধান। মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। মানুষের কল্যাণে সংবিধান তৈরি করতে হবে, এবং এই মানুষের কল্যাণ কে বেশি ভালো জানেন? কে মানুষের কল্যাণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ভবিষ্যতে যদি কোনো সংবিধান তৈরি হয়, সেটা হইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং হাদিসের আলোকে। এদেশের 91.8% লোক মুসলমান। সুতরাং গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, জাতীয়তাবাদ বলেন, সবকিছু
আবর্তিত হবে ইসলামকে ঘিরে। আজকে আমি বিএনপির কথাই বলি, মনে কিছু করবেন না, আমি কাউকে আট করছি না। জাতীয়তাবাদ এটা একটা বেগ টার্ম, প্রত্যেকটা রাজনৈতিক দলের যে উদ্দেশ্য সেগুলো একটা বেগ টার্ম। জাতীয়তাবাদ ইসলামী জাতীয়তাবাদ না হিন্দু জাতীয়তাবাদ? যে দেশে 91.8% লোক মুসলিম, সেই দেশে আপনাকে অবশ্যই বলতে হবে এটা ইসলামী জাতীয়তাবাদ হইতে হবে। আমরা প্রায় সবাই মুসলিম, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা চাই না। কেন চাই না? কারণ আমরা চুরি করব, আমরা ডাকাতি করব, আমরা ঘুষ খাবো, জেনা করব, কিন্তু আমার বিচার হইতে পারবে না। ভাই মোবাইলটা এই জন্যই চাই না, এছাড়া আর কোনো কারণ নাই। সংস্কার, যতদিন পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হবে ততদিন পর্যন্ত সংস্কারের প্রয়োজন হবে। কারণ মানুষ পরিবর্তনশীল, মানুষ যুগ যুগান্তরে গণতন্ত্র বলেন যাই বলেন এটা পরিবর্তন হবে, সুতরাং এটার জন্য সংস্কারের প্রয়োজন হবে। সুতরাং ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে সংস্কারের কোনো প্রয়োজন হবে না। জুলাই সনদ, আমি সংক্ষিপ্ত করছি, জুলাই সনদ একটা যুগান্তকারী সংস্কারের রূপরেখা, আমি এটা বিশ্বাস করি। তবে কিছু নেতিবাচক দিকও রয়েছে, এই নেতিবাচক দিকগুলো দূর করে এবং এখানে কোরআন হাদিসের আলোকে জুলাই সনদকে আরো মডিফিকেশন করতে হবে, এইটা আমার মতামত। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কোনো এই সবগুলির ঊর্ধ্বে হলো বিচার সংস্কৃতি নাই। আমি কোনো বিচার পাই না কোথাও। সেই জন্য আমি আমার বক্তব্য শেষ করব। আমার জাস্ট 8টা দাবি সরকারের কাছে, আপনাদের কাছে, জনগণের কাছে। সেটা হলো 5ই আগস্ট 2024-এর পূর্বে জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত সকল হতাহতের বিচার করতে হবে। 2 নম্বর, স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি যে সকল গুম খুন হয়েছে তার বিচার করতে হবে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর বর্বর হত্যার বিচার করতে হবে। বিডিআর বিদ্রোহের বিচার করতে হবে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে অদ্যাবধি যেসব বড় বড় দুর্নীতি হয়েছে, এটা শুধু আওয়ামী লীগের 15 বছর নয়, এর পূর্ব থেকে যেসব বড় বড় দুর্নীতি হয়েছে তার বিচার করতে হবে। হয় জাতীয় সরকার গঠন করতে হবে, না হয় ধর্মীয় শাসন ব্যবস্থা চালু করতে হবে, না হয় রাজনৈতিক দলগুলোর সংস্কার নিশ্চিত করতে হবে। মানুষের অন্তরের সংস্কার করতে হবে। প্রশাসনের সংস্কার করে কোনো লাভ নাই। প্রশাসনের যে নীতিমালা রয়েছে সেগুলো কয়জন মানে? কারণ মানুষের অন্তরের সংস্কার নাই। মানুষের অন্তরের সংস্কারের জন্য দরকার কোরআন এবং হাদিসের আলোকে শাসন ব্যবস্থা। জুলাই বিপ্লবের পর বড় বড় আসামিদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তা প্রকাশ করতে হবে, কেন তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এটা কেউ বলে না, কারণ আমরা ভীত, আমরা ভয় পাই এটা বলতে, কারণ অনেকের চরিত্র তখন বেরিয়ে আসবে। সুতরাং জুলাই বিপ্লবের পর আসামিদেরকে যারা এই দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে তাদের বিচার করতে হবে। আরেকটা কথা আমি সবসময় বলি, একটা কথা, একটা রাষ্ট্রের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সামরিক বাহিনী। এবং আমার কোন দেশের বর্তমানে চারিদিকে যেখানে আমাদের শত্রু, সেখানে প্রকৃত শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া এই দেশের অস্তিত্ব থাকবে না, আমি বলে দিলাম। কারণ আমার মনে হয় না আমাদের বর্তমান যে সামরিক বাহিনীর অবস্থা, এটা আমি সামরিক বাহিনীর দুর্বলতার কথা বলছি না, যে অবস্থা সেই অবস্থা নিয়ে আমরা যুদ্ধে যেতে পারবো না হয়তো। সুতরাং সামরিক বাহিনীর আধুনিকায়ন করতে হবে। কমপক্ষে আমরা যেন প্রতি আক্রমণ করতে পারি, আমরা যেন প্রতি আক্রমণ করতে পারি। আমরা আক্রমণ করতে চাই না কাউকে, কেউ যদি আমাদের উপর আক্রমণ করে আমরা যেন তাদেরকে প্রতি আক্রমণ করতে পারি। আমরা আমাদের ডিফেন্সিভ
পোশ্চার যেটাকে বলে, অর্থাৎ প্রতি আক্রমণ, সেই প্রতি আক্রমণ করতে পারি, সেই জন্য অবশ্যই নিউক্লিয়ার ওয়েপন থাকতে হবে বাংলাদেশের, অবশ্যই মিসাইল থাকতে হবে। ধন্যবাদ, আমারও আর কোনো পয়েন্ট নাই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে দেরিতে আসার পর বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য দিবেন। এর মাঝে আর যারা বক্তব্য দিতে পারিনি আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা পরের সময় ইনশাআল্লাহ বক্তব্য দেব, আপনাদের নাম ঘোষণা করা হবে। আমরা 1 মিনিটের জন্য বক্তব্য দেওয়ার জন্য এখন অনুরোধ করছি আমাদের এনডিপির সম্মানিত চেয়ারম্যান কে এম আবু তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। 72-এর সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সময়ের দাবি শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ভাই, আজকের সভার সভাপতি শামীম আহসানুল্লাহ শামীম সাহেব, আরো অনেক রাজনীতিবিদ এবং আমাদের বিভিন্ন সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে অনেক বক্তৃতা ইতিমধ্যে আমরা শুনেছি এবং অনেক আলোচনা করেছে। এটা সবচেয়ে বেশি আজমির সাহেব বলে গেছেন পিআর সিস্টেমটা। এই পিআর সিস্টেম আসলে মানুষকে বোঝানোর ব্যাপারে কোনো ক্লিয়ারেন্স, কিন্তু আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ এবং পুলিশ এবং প্রশাসন সকল বিভাগকে এই রাজনৈতিক যে আপনার ফ্যাসিজম ছিল, শেখ হাসিনা স্বৈরাচার সরকার, তাদের কারণে এবং নির্বাচনী ব্যবস্থা বুন্ডুল করে দিছে। নির্বাচন যারা নির্বাচন পরিচালনা করছেন বা যারা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন, তাদের ভিতরে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং তারা বেশি সবচেয়ে অপরাধের সাথে যুক্ত হয়ে গিয়েছিলেন। আমরা যেটা দেখেছি, এই নির্বাচনী ব্যবস্থা যদি আগামীতে নির্বাচন সুন্দর করে এবং জনগণের মতামতের ভিত্তিতে যদি একজন সরকার পেতে হয়, বা আমরা জনগণের সরকার দাবিদার যেটা করতেছি গত 17 বছরে, আমাদের প্রথম প্রয়োজন হলো যে জনগণের মতামতের ভিত্তিতে একটা জুলাই সনদ বাস্তবায়ন করা। আর জুলাই সনদ বাস্তবায়ন করে আইনি ভিত্তি প্রদান না করা পর্যন্ত এই দেশের নির্বাচন দিলে যেই লাও সেই কদু হবে। আবার আমরা আরেকটা জিনিস পরিষ্কার ভাষা বলতে চাই, এই বর্তমান অন্তর্বর্তী সরকার, আপনি যে সংস্কার কমিশনের নামে যে তামসা জুড়াই দিয়েছেন গত 3 মাস বইরা, যে তামসা করছেন আপনারা এই 30টা 32টা রাজনৈতিক দলকে নিয়ে, 30টা 32টা দল এই দেশের মালিক না। এই দেশের মালিক 18 কোটি জনগণ। প্রত্যেকটা জনগণের অধিকার আছে তাদের মতামত দেওয়ার এবং এই দেশের আইনি ভিত্তি বাস্তবায়ন করার। অতএব জুলাই সনদ আইনি ভিত্তি বাস্তবায়ন করতে হলে সর্বপ্রথম সারা বাংলাদেশের 18 কোটি জনগণের মতামতের ভিত্তিতে আপনি একটা সংবিধান তৈরি করেন এবং জুলাই সনদ বাস্তবায়ন করেন। আর এই জুলাই সনদ বাস্তবায়ন করে তারপর আপনি নির্বাচনের দিকে অগ্রসর হন। আমার মনে হয় এটা হবে সবচেয়ে জনগণের সরকার, যেই জনগণের সরকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে আমাদের 17 থেকে 18,000 নেতা কর্মীরা, ছাত্র সমাজ, মানুষ জীবন দিয়েছে, গুম খুন হত্যা শিকার হয়েছে। আগামীতে এমন সংস্কার চাই যেন আগামীতে কোনো হত্যা গুম শিকার আমার সন্তান যেন লাশ হয়ে যেন বাসায় ফিরতে না হয়, এরকম রাষ্ট্র চাই না, এরকম সংস্কার চাই না, এরকম সংবিধান চাই না। আমরা জনগণের সংবিধান চাই, জনগণের সংস্কার চাই। এই বলে আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রধান অতিথি বর্তমান সময়ে অত্যন্ত ব্যস্ত ওনারা, তারপরে অনেক সময় আমাদের মাঝে দিয়েছে, এই জন্য আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। আজকে 72-এর সংবিধান, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনগত ভিত্তি এবং পিআরের দাবিতে নির্বাচন গোল টেবিল আলোচনায় বক্তব্য দিয়েছেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রাণের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জনাব মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
72 সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, জাতীয় নির্বাচনের দাবিতে আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠক আলোচনা সভার জানান সভাপতি বাংলাদেশ শ্রমিক পার্টির সভাপতি এবং নাগরিক মঞ্চের আহ্বায়ক জনাব আহসানুল্লাহ শামীম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের এবং সংস্থার জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি সুন্দর একটি আয়োজনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি নাগরিক মঞ্চ এই সুন্দর গুরুত্বপূর্ণ বৈঠকের আলোচনা আয়োজন করেছে। যারা এই আলোচনার সাথে সম্পৃক্ত যেসব নেতৃবৃন্দ বসে আছেন, আমার থেকেও অনেক সুন্দর বক্তব্য দিতে পারতেন, তারা দিতে পারেননি, আর অনেকে বক্তব্য রেখে গিয়েছে। আল্লাহ তাআলা সকলের বক্তব্যকে জাতির সেবা এবং কল্যাণের জন্য এবং একটি বিভেদ বিভক্তি মুক্ত সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনে সবার কথা যে আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নেতৃবৃন্দ, 2024 সালে 36 দিনের আন্দোলনে, যেটা আমরা 36 জুলাই বলি, 5 আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের এই সুন্দর আয়োজন করার সুযোগ পেয়েছি। আমরা তো অনেকদিন প্রেস ক্লাবে আসতে পারতাম, আজ উন্মুক্তভাবে প্রেস ক্লাবে এসে যে কথা বলতেছি, এই অবদান হচ্ছে 5 আগস্ট এবং ছাত্র গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের 3টি স্লোগান যেন আমরা জারি রাখতে পারি। এই অভ্যুত্থানে 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আবু সাঈদ জীবন দিয়েছে, আমরা অনেকবার তার বাড়িতে গিয়েছি। স্লোগান ছিল বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, একটা স্লোগান। এরপর হচ্ছে সকল এই আন্দোলনের ছাত্রছাত্রীদের মধ্যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, যেটা কোটা সংস্কার থেকে শুরু হয়েছে। আর এখন সর্বশেষ স্লোগান হচ্ছে আবু সাঈদ মুক্ত শেষ হয়নি। এর জন্য আমরা প্রথমে বলতে চাই, জুলাই সনদ এটা কোনো একক দলের দাবি না। এখানে বিএনপি, জামাত না, এনসিপি নয়, যদিও এনসিপি এই দাবি প্রথমে তুলছে বা তারা এটার বেশি কথা বলে, সবাই বলবো, কিন্তু কোন কোন রাজনৈতিক দল জুলাই সনদে আইনি ভিত্তি নিয়ে কথা দেখবেন যে 10 মিনিট কথা বললে একটা কথা জুলাই আইনি ভিত্তি নিয়ে বলেন, জুলাই সনদ নিয়ে বললেও জুলাই সনদ আইনি ভিত্তি নিয়ে বলেন। অথচ জুলাইয়ের যে অবদান, তরুণ, ছাত্র ছাত্রী, কৃষক এবং শ্রমজীবী মানুষ যারা জীবন দিয়েছে, তাদের এই রক্তের স্বীকৃতি, আইনি স্বীকৃতি না পেলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা নির্বাচন করে আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার দিকে যাব, কিন্তু রক্তের স্বীকৃতি আমরা দিলাম না। এই জন্য আমরা মনে করি যে জুলাই সনদের ঘোষণা হয়েছে, জুলাই সনদের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়েছে, এটার আইনি ভিত্তি দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে। অনেকে বলে, এখন রাজনৈতিক নেতা বলেছেন নির্বাচনে আসেন। জামাত ইসলামীদের নির্বাচনে আসার জন্য 2 বছর আগে প্রার্থী অর্ধেক ঠিক করে দিয়েছে, আর এখন আমাদের 300 আসনে প্রার্থী আছে। তবে আমরা বলেছি, আমাদেরকে যারা ভালোবাসেন, পছন্দ করেন, এমন দল, ব্যক্তি, শক্তি যারাই আছে, তাদের সকলকে নিয়েই আমরা 300 আসনে ইলেকশন করব। আয়োজন করেছে জাতীয় ঐক্যজোট, কিছুদিন আগে আলোচনা করেছে, আরো আলোচনা হবে। কারণ আমরা চাই বহু মতের পথের মানুষের বাংলাদেশে আমরা সকলকে নিয়ে এই মানবিক বাংলাদেশ গড়ার দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। এই জন্য আজকে প্রথম দাবি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেভাবে বলেছেন যে আইনি আফসারিদের আগে আরো 2 জন আফসারিদের তো করা পথে বলে, সেটা হচ্ছে আইনি ভিত্তি। আপনারা খেয়াল করেন, এই যে কেয়ারটেকার নিয়ে
1991 সালে কেয়ারটেকারের সরকারের অধীনে বিএনপি ক্ষমতা এসেছে। আসার পরে যখন দাবি উঠলো যে কেয়ারটেকারকে মাধ্যমে সামনে নির্বাচন করতে হবে, তখন কথা আসলো যে কেয়ারটেকার তো শিশু বোঝে না কিছু বোঝে, আসছে না কথা। কিন্তু 173 দিন হরতাল করার পরে এটা সংবিধানে যুক্ত হয়ে গেছে, মানে আসার বুঝে। আবার আওয়ামী লীগ করলো কি, এই কেয়ারটেকারের মাধ্যমে 2008-এ ক্ষমতায় আসলো, আসার পরে 11 সালে এটার কবর দিয়েছে। সেজন্য আমরা বলি যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন করে আপনারা পার পাবেন, এটা দেশের জনগণ মানবে। তবে অবশ্যই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়া উচিত আমরা মনে করি, এবং জাতীয় নির্বাচনের জন্য আমরা এখানে যারা আছি সবাই প্রস্তুত, কিন্তু জুলাই সনদ আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানব না। জুলাই সনদের আইনি ভিত্তি হলে এখানে 72 সংবিধান বলেন, রাষ্ট্র সংস্কার বলেন, এগুলো অনেক কিছু এখানে আছে। আর জুলাই সনদের 84টা পয়েন্ট ছিল, আমরা জামায়াতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে 84টা অনেক সময় নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর আমরা আরো মতামত দিয়েছি যোগ করার জন্য, এইভাবে অন্য গণতান্ত্রিক দলগুলো দিয়েছে। সেজন্য আমরা মনে করি যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে। অনেকে বলেন যে আমরা নির্বাচন করি, ক্ষমতা যায়, যে দলে যাবে সে দলে করবে, কিন্তু অতীতে যারা ক্ষমতায় গেছে তারা কি এটা মনে রাখছে? ক্ষমতায় কে যাবে আমরা বলবো না, আমরা যাবো কিনা আমরা জানি না। ক্ষমতা কে যাবে এটা এই দেশের জনগণের মতের প্রতিফলনের সিদ্ধান্ত হবে। আমরা বলছি না যে আমরা যাবো, তবে আমাদেরকে অনেকে বলে আগে 10টা পাইছেন এখন অথবা 20টা পাইছেন, এটাও কটাক্ষ করে। কিন্তু আমরা কাউকে বলতেছি না যে আমরা যাব বা কোনো দল যাবে। জনগণের মতামতের আলোকে যারাই যাবে তারাই। এখন সুষ্ঠু নির্বাচন হলেও তো দেখা যায় বিকালে ভোট বর্জন হয়, এখন কালচার দেখা দিচ্ছে। ডাকসু নির্বাচন গণ অভ্যুত্থানের পরে ছাত্রদের ডিজায়ার ছিল যে নির্বাচন। আপনারা দেখেছেন অনেক পত্র পত্রিকা শিবিরকে 3-4 নম্বরে রাখি। এখন ছাত্রছাত্রীদের ভোটে শিবির বিজয় লাভ করেছে, অনেকে ধন্যবাদ দিয়েছে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহর শুকরিয়া আদায় করি। এবং আপনারা দেখেছেন যে ছাত্রীরা ভোট দিয়ে জীবনে প্রথম ভোট দিলাম চিহ্ন পর্যন্ত দেখেছে। এত উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় ভোট হয়েছে। আমরা যদি 73-এ ডাকসু নির্বাচন করা ভাবি, বেলালবাগ চিন্তায় করে চলে গেছে আপনার আজিমপুরে, ওটা একদিন দেখছিল আমাদের। এখন সেই ডাকসু নির্বাচন তো হয় না, দল মত নির্বিশেষে এবং ধর্ম নির্বিশেষে সকল ছাত্র ছাত্রীরা 2টা বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়েছে। তবে ভোটের নির্বাচনের জন্য যত ফেনা তুলতেছি, ভোটের রায় মানার ক্ষেত্রে যদি পিছনে থাকি তাহলে কিন্তু হবে না। কে নির্বাচিত হবে, কে সরকার গঠন করবে, জনগণের ভোটের মতামতে সেটা হবে ইনশাআল্লাহ। আমরা সে রায় মেনে আগামী দিনে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এগিয়ে যাব। জুলাই সনদের আইনি ভিত্তির ক্ষেত্রে আশা করি আমরা সবাই এখানে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবো, কি বলেন? তাহলে শহীদ আবু সাইদের রক্ত, শহীদ মুগ্ধ রক্ত এবং শহীদ নাফিসের রক্ত, এগুলি সার্থকতা আসবে। আমরা শহীদদের পরিবারের জন্য সকল দলেই আমরা ভূমিকা রেখেছি। আমরা শুধু নিজেরা ভূমিকা না রেখে কথা বলছি, প্রত্যেক শহীদ পরিবারকে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা প্রথম 2 মাসের মধ্যে 2 লক্ষ টাকা করে দিয়েছি। এটা প্রাথমিক সম্মান দিয়েছে। এবং 10টা শহীদ পরিবার, এই শহীদরা শহীদ হওয়ার 3 থেকে 7 মাসের মধ্যে তাদের পুত্র কন্যা সন্তান জন্ম লাভ করেছে। 10টা পরিবারে দায়িত্ব গ্রহণ করেছেন ডাক্তার শফিকুর রহমান আমির জামাত। এটা বললাম এই জন্যে যে অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে এবং যারা আহত আছে, তাদের জন্য আমরা করছি। এটা আমাদের সামান্য করা আমি বলব, কিন্তু প্রত্যাশাও নেই।
এবং আশা করি জামাত ইসলামী সামনে কত আসন পাবে না হবে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়, কিন্তু এটা আমাদের অব্যাহত থাকবে। জুলাই শহীদদেরকে সম্মান দেব, জুলাই আহতদেরকে আমরা সম্মান দিয়ে এগিয়ে যাব। সম্মানিত ভাইস, এরপরে আছে পিয়ার। পিয়ার সংক্রান্ত সুন্দর কথা এসেছে। একেবারে পিয়ার কি মাথায় দেবে না গায়ে মাখবে এইসব কথা বলে অনেকে এটাকে অবহেলা করছে। যারা এই কথা বলেন তারা জনগণের মতামতকে কিন্তু প্রাধান্য দিচ্ছেন। এই জন্য আমরা বলছি, আমার ভাই বলছে যে পার্টি 33টা গেছে ইয়েতে, এটা ঐক্যমত কমিশন, কিন্তু পার্টি তো 200-250 পার্টি আছে। এই দেশে 18 কোটি মানুষ আছে। গণভোট দেন আপনার, জনগণের মতামত নেন যে জনগণ পিয়ার বোঝে না বোঝে। 71% মানুষ বলছে জরিপে যে পিয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। আজকে এখানে আপনার মানব জমিনের সংখ্যা আছে 94 ভাগ মানুষ চায় যে তারা কি দিবে, ভোট দেবে। পিয়ার পদ্ধতি সহজ উপায় দেখেন, অনেকে এটাকে কঠিন বলে প্রকাশ করে। নির্বাচনে এখন মার্কা থাকে আর দলের নাম থাকে, কিছুই চেঞ্জ হবে না। দলের নাম, প্রার্থীর নাম আর মার্কা থাকে। আর পিয়ার পদ্ধতিতে হলে দলের নাম আর কি থাকবে, এটা কি জনগণের বুঝবে না? টেকনাফের পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝবে কিনা? দলের নাম আর মার্কা। আপনার কোন দলের, আর কোন দলের নাম না জানলেও তো অনেকে মার্কাছে, মার্কাস হয়েছে, তাহলে আর পিয়ারের বিরুদ্ধে বলবেন কেন? মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না, এই জন্য বলে। কারণ এখানে প্রার্থী হবে না। আমার ভাই একটা কথা বলেছে, অনেকে বলে যে ভোট দেবে 14 গ্রামে, এমপি হবে 20 গ্রাম। 14 গ্রাম আর আমাদের তাহের ভাই 14 গ্রাম, তো ভোট দেবে 14 গ্রাম, এমপি হবে কোথায়, 20 গ্রাম। উনি ভালো পয়েন্ট বলেছেন। তাহের ভাই 14 গ্রামের জনগণের কাছে ভোট চায় বিহারে, তাহলে জামাত ইসলামের যে প্রার্থী তালিকা 14 গ্রাম আসন কি ডাক্তার তাহের সাহেবকে না দিয়ে অন্য একজনকে দেবে? তো তাহলে আপনারা এই কথা বলে জনগণ ভুল বুঝাইতেছেন কেন? কেন ভুল বুঝাইতেছেন? তাহলে মনোনয়ন বাণিজ্য থাকবে না। আপনারা দেখেন মনোনয়ন বাণিজ্যে যারা প্রার্থী তারা ঠকে। এমনিতে কোনো এক দলের 100-র উপরে এই 5 আগস্টের পর থেকে তাদের কর্মী নেতারা নিযুক্ত হয়েছে। আর যখন মনোনয়ন শুরু হবে সেই যুদ্ধে কতজন হবে? এটা তো পার্টির একটা বিষয় যে স্বচ্ছ, বুদ্ধিমান, যোগ্য, দেড় গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে এমন প্রার্থীদেরকে তো এমন নমিনি ঠিক করবে কে? পার্টি প্রধান। এটা হলো পিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর ভোটারের মূল্যায়ন, এখন ধর 1,51,000 পেয়ে একজন এমপি হয়, 1,46,000 পেয়ে একজন কি করে, ফেল করে। কিন্তু এখন সকল ভোটার যিনি ভোট দেবে, একজন ভোটারের ভোটের মূল্য পিয়ারে হবে। কারণ এটাকে বলা হয় আনুপাতিক হার, সংখ্যানুপাতিক হার। ওই পিয়ার বলে অনেকে বুঝাচ্ছে, পিয়ার কি তেল না ডাবের পানি? সংখ্যানুপাতিক পদ্ধতি বলে যে যত ভোট পাবে ভোট কাস্টিং এর আলোকে হবে। আর বাংলাদেশে আপনার লক্ষ্য করেছেন 79 সাল থেকে 73 সাল থেকে 2টা দল, আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি। বাংলাদেশে কি আর কোনো দল নাই? বাংলাদেশের মানুষের শাসন ক্ষমতায় সব দলের অংশগ্রহণ উচিত। পিয়ার পদ্ধতি, এই জন্য আমাদের আমির জামাত বলেন যে দল বড় দল ছোট এটা আমরা বলতেও যাব না, বলবো। কারণ যিনি যে দল করেছেন তার কিছু না কিছু সমর্থক ভোটার আছে। এই জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যে দল যত ভোট পাবে তার আলোকে তার প্রতিনিধিত্ব ঠিক হবে। কে 3 জন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে, কেউ 30 জন নিয়ে প্রতিনিধিত্ব করবে, কে 100 জন নিয়ে প্রতিনিধিত্ব করবে। পিয়ারের অনেকগুলো পদ্ধতি আছে, 6-7টা। তা আপনি যদি জটিল পদ্ধতি আইনি বাংলাদেশের মানুষকে বুঝান তাহলে জটিল বাড়বে। সহজ পদ্ধতিতে বুঝান। এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আগামী নির্বাচন দেখবেন যে নিরপেক্ষ হবে, সব দলে অংশগ্রহণ হবে। ভোটার আনার জন্য তখন 10টা হুন্ডা, 20টা হুন্ডা, 40 ডান্ডা, ইলেকশন ফান্ডা এই নীতিকে গ্রহণ করবে।
সবাই স্বেচ্ছায় ভোটদান দেওয়া যাবে। অনেকে বলতেছে যে তাহলে স্বতন্ত্র প্রার্থীরা কি হবে, আরে সব কিছু আছে, নেগেটিভ দিক সীমাবদ্ধতা দুই একটা। তো সীমাবদ্ধতাটা কিভাবে দূর করতে পারি এটা তো আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা করে শেষ করা যায়। কিন্তু ফেব্রুয়ারিতে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, বাক্স নতুন করা লাগবে না, দল নতুন বানানো লাগবে না, মার্ক ইয়ে করা লাগবে না। আগে ছিল ব্যক্তির নাম, প্রার্থীর নাম থাকবে না, প্রার্থীর নাম দিল দলীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে। তাহলে দেখবেন দলের নাম কে না আছে না, বাংলাদেশের যে দলগুলি ডিসিশন করবে সেই দলের নাম মানুষ জানে না। এই জন্য আমরা মনে করি পিয়ার পদ্ধতির নির্বাচন হলে সব মানুষ, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এখানে প্রতিনিধিত্ব। আরেকটি কথা বলে ভয় লাগায়, সেটা হচ্ছে আওয়ামী লীগ এসে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন তো, ডাকসু নির্বাচনে ৮০ ভোট করছে, ছাত্রলীগ আসছে? ৮০ ভোটার যদি হয়, অনেকে বলে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি আপনারা আনবেন না, কারে নিয়ে ভোট করবেন? আমরা যখন এদেরকে এরা স্বৈরাচারের দোষর তাদের নিষিদ্ধ করার কথা বললাম, কারে ইলেকশন করবেন? ডাকসু দিলা পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে সচেতন বুদ্ধিমান আর কি আছে? ডাকসু যাচ্ছে, তারাই তো ৮০ ভোট দিচ্ছে, ৬৭ ভোট দিচ্ছে। এই দেশের মানুষ ভোট দিতে আসবে আওয়ামী লীগ হিসাবে না, জাতীয় পার্টি হিসাবে না, ভোটার হিসাবে। সব ভোটার কেন্দ্রে আসবে, সব ধর্মের মানুষ কেন্দ্রে আসবে। তারাই কেন্দ্রে আসে ঠিক করবে যে আগামী নির্বাচনে কোন মার্কাকে ভোট দিলে ভারতীয় আধিপত্যবাদী শক্তি দাঁড়াইতে পারবে, কোন মার্কাকে ভোট দিলে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ, যারা আহত, তাদের রাষ্ট্রীয় সম্মান সমন্বিত হবে, কোন দলকে ভোট দিলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চয় হবে। ধর্মীয় শিক্ষক কি বলে, আমরা ধর্মীয় শিক্ষক চাচ্ছি। দেখেন শব্দটা কিন্তু ধর্মীয় শিক্ষক। এখন যেখানে হিন্দু ছাত্ররা প্রাইমারি স্কুল আছে সেখানে ধর্মীয় শিক্ষক লাগবে না, তো সে কি ইসলামিয়াত পড়াবে না হিন্দু ধর্ম পড়াবে? হ্যাঁ, এটাই বুঝতে হবে। এই ধর্মীয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত হবে। এই ধর্মীয় শিক্ষক না থাকার কারণে অনেক প্রাইমারি স্কুলের ছাত্ররা এই যে প্রাথমিক কোরআন হাদিস পড়া, ইসলাম সভ্যতা, এটা কিন্তু হচ্ছে না। এই জন্য যে দাবি আলেম ওলামাদের থেকে সব দল থেকে উঠতেছে, এই দাবির সাথে আমরা একমত। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, আগামী দিনে বাংলাদেশ আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আগামী দিনে বাংলাদেশ আমরা মানবিক বাংলাদেশ চাই। আগামী দিনে বাংলাদেশ সব ধর্মের মানুষ তাদের সম্মান এবং অধিকার নিয়ে বাঁচবে, সেটা আমরা চাই। ডাকসুতে আমরা প্রমাণ করেছি, সর্বমিত্র সাকমাকে আমরা শিবির দিয়েছে না, কি বলে? অনেকে ভয় লাগায় যে জামাত ইসলামী ক্ষমতা আসলে যারা, আপনারা তো অনেকেই বলছেন না, আমির জামাত বলে দিয়েছে সংখ্যালঘুর সংখ্যা গুরু নয়। আমরা এই দেশের মানুষকে হিসাব করব, তিনি দেশের নাগরিক, তিনি মানুষ, এবং তার সম্মান এবং অধিকার রক্ষার দায়িত্ব আমাদের সকলের। ইনশাআল্লাহ এই ধারণায় আমরা আমাদের কার্যক্রম উদ্দীপ্ত করব। আজকে অনেক দল মৌলবাদের বিরুদ্ধে বলে, কি বলে? বলে মৌলবাদের অভয়ারণ্য বলছে না, এটা নাকি আমি নতুন কথা বলতে? আচ্ছা, কি বলতেছে? যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আবার কোরআনে কি রাজনীতি আছে। তারা আবার আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে মিটিং করে কিনা, তাহলে এটা কি দ্বিচারিত হলো? তারা বলে যে আমরা আলোচনার টেবিলে আছি, আবার আন্দোলনের কর্মসূচি দিয়েছি, এটা দ্বিচারিত না? দ্বিচারিত না, কারণ আলোচনার টেবিল হলো 33 দল 26 দল, আর আমরা যাচ্ছি এই দেশের 18 কোটি মানুষের কাছে। এই জন্য ইলেকশনে ভোটের প্রয়োজন হলে আলেমদেরকে কাছে আসবে। আবার মৌলবাদ বলে, দক্ষিণপন্থী বলে
ইসলামপন্থীদেরকে কটাক্ষ করবে, এটাই এই দেশের মানুষ বুঝে গেছে। আসুন আমরা জাতি, আমরা বাংলাদেশি। বাংলাদেশ আপনার আমার সবার প্রথম স্লোগান, বাংলাদেশ আমার প্রিয় ঠিকানা। এই বাংলাদেশে আগামী দিনে সৎ লোকের শাসন কেন বলতেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করতে হয়, ছাত্রদের যে স্লোগান পশ্চিমবঙ্গ রাষ্ট্র যদি গঠন করতে হয়, অবশ্যই সৎ লোকের শাসন লাগবে। এটা জামাত ইসলামী স্লোগান নয়। আমার মেজর সাহেব বলেছেন অতীতে কোন দল কিভাবে দুর্নীতি করেছে, আমরা নাম উল্লেখ করতে চাই না। এই দুর্নীতি বাংলাদেশের সমস্যা। এই দুর্নীতি দূর করতে হলে অতীতে যারা দুর্নীতির নেতৃত্ব দিয়েছে তাদের দিলে হবে না। আমরা ভালো মানুষ চাই। সে ভালো মানুষটাকে আমার দলের আমি বলবো না, সে ভালো মানুষটা যদি অন্য দলের হয় আমি তাকে স্বাগত জানাবো। সে মানুষটা যদি অন্য একটা ধর্মের ধার্মিক হয় তাকেও আমি স্বাগত জানাবো। এইভাবে একটা ইনক্লুসিভ, সমন্বিত এবং মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি। নাগরিক মঞ্চ সেক্ষেত্রে এগিয়ে যাক। আপনারা যেসব জাতীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন, আসুন আমাদের চতুর্দিকে যারা আমাদের গ্রাস করতে চায়, আধিপত্যবাদী শক্তির একটা ভয় থাকে। আমার একবার মুক্তিযুদ্ধ পুলিশ চলে গিয়েছে, পুলিশ জুলাই সরাদ না হলে ফাঁসিতে যাবে এসে। আমি মনে করি যে এইসব কথা আমরা না বলি, কারণ ফাঁসির মঞ্চকে আমরা বিজয় করেছি। জুলাই সনদ না হলেও এই দেশে রাজনীতি করেছি, এই দেশে থাকবো, জীবন দেব। তারপরও আধিপত্যবাদী শক্তির সাথে আপোষ নাই। কি বলে? এই জন্য এটা বলবেন না যে জুলাই সনদ না হলে তারপরে বিপ্লবীরা ফাঁসিতে যাবে, যাবে না। বিপ্লবীরা এই দেশে আছে, তারা ভারতে পালাবে না। আমাদেরকে তকমা দিত না পাকিস্তানে, তো পাকিস্তানে জামাত ইসলামের একজন নেতা কর্মী গেছে, এই প্রমাণ 18 বছরে কে দিতে পেরেছে? না। তা আওয়ামী লীগ তো প্রধানমন্ত্রী সবাই চলে গেছে, আর মাঝে মধ্যে যায়, আবার মরে, আবার ধরা পড়ে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ আমার আপনার প্রিয় ঠিকানা। এই দেশকে আমরা সবাই মিলে গড়ব। নাগরিক মঞ্চকে ধন্যবাদ। যেসব রাজনৈতিক নেতারা এখানে এসে কথা রেখেছে, আপনাদের কথায় জনগণ উজ্জীবিত হোক। যারা কথা রাখতে পারেন নাই, মনে অনেক কথা আছে, নোট আছে 10টা, আমি দেখেছি কারো। আল্লাহ পাক আপনাদেরকে সকলকে নিয়ে যেন আমরা আমাদের এই সুন্দর পরিবর্তিত প্রেক্ষাপটের বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যেতে পারি। সাম্যের বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা গঠনে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে, অসংখ্য মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। আমাদের সভাপতি সভাপতি, নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী, আমাদের রাজপথের সহযোদ্ধা জনাব মোহাম্মদ আহসানুল্লাহ শামী, নাগরিক মঞ্চ ও চেয়ারম্যান, দেশপ্রেমিক নাগরিক পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণমানুষের নন্দিত নেতা, মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বন্ধুগণ, উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1 মিনিটে আমার বক্তব্য শেষ করছি এবং বক্তব্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। সম্মানিত ভাইরা, দীর্ঘক্ষণ আপনারা অনুষ্ঠান উপভোগ করেছেন, শুনেছেন এবং আমাদের মাঝে যারা বক্তব্য দিতে পারেননি, আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনাদের সবাই থেকে যেন আল্লাহ কবুল এবং মঞ্জুর করেন। বিশেষ করে ডক্টর আবু হানিফ খান এবং জাস্টিস পার্টির চেয়ারম্যান জনাব আবুল কাসিম সাহেব এবং আমাদের বুদ্ধিজীবী ফ্রন্টের সম্মানিত নেতা এবং আমাদের বামেও অনেক নেতৃবৃন্দ রয়েছেন। বিশেষ করে এই মঞ্চে সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক জনাব নজরুল ইসলাম সাহেব সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আমরা নাগরিক মঞ্চ তৈরির প্রেক্ষাপট সম্পর্কে 1 মিনিট কথা বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে
প্রতিবেশী দেশ ভারতের আগ্রাসনে এদেশের মানুষ জর্জরিত। সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে কাটাতারে এদেশের শাসক ক্ষমতায় যারা ছিল তারা যখন কথা বলতো না, সীমান্তে যখন আমাদের নাগরিককে পাখির মতো গুলি করে হত্যা করত, যারা শাসন ক্ষমতায় ছিল তারা কোনো কথা বলতো না। সুতরাং তারা ছিল ভারত কর্তৃক এদেশে এজেন্টকৃত রিপ্রেজেন্টেটিভ পলিটিক্যাল। তারা এখান থেকে যে ধরনের কর্মকাণ্ড করত সেই কর্মকাণ্ডগুলো তারা ভারতের কাছ থেকে বৈধতা নিত। ভারত যে কথা বলতো বাংলাদেশে তারা সেই কাজগুলি বাস্তবায়ন করত। আমরা যেন ভারতের কাছে জিম্মি হয়েছিলাম। সুতরাং আজকের যারা রাজনীতি করেন বাংলাদেশের আকাশ বাতাস, বাংলাদেশের ভূমি ব্যবহার করে যারা রাজনীতি করছেন তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বাংলাদেশে আপনারা বিগত দিনে বড় বড় রাজনৈতিক দলের পরিচয় দিয়েছেন, নিজেদেরকে বড় সংগঠন বলে এদেশের মানুষকে ধোঁকা দিয়েছেন। আমরা তা প্রমাণ পেয়েছি। এই কিছুদিন আগে বাংলাদেশ নয়, বিশ্বের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনাদের সেই অহংকার ভরাডুবি হয়েছে। আপনারা সেখানে পরাজিত হয়েছেন লজ্জিত ভাবে, এবং বাংলাদেশে জাতীয় নির্বাচনেও আপনারা লজ্জিত ভাবে পরাজিত হবেন। বাংলাদেশ হবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। 18 কোটি মানুষ বাংলাদেশের নেতৃত্ব দেবে, একজন নেতৃত্ব দেবে না, প্রতিটি মানুষের নেতৃত্ব দেবে বাংলাদেশের জনগণ। এদেশের মালিক, এদেশের জনগণ আগামী দিন নির্ধারণ করবে কোন দলকে ক্ষমতায় বসালে ইসলাম এবং ধর্ম এবং এদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। এই ইতিমধ্যেই জনগণ তার নির্ধারণ করে নিয়েছে। আমরা বুঝে ফেলেছি ইসলাম ছাড়া, ইসলামপন্থীদের ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবেই নিরাপদ নয়। কারণ আমরা লক্ষ্য করেছি এদেশের সেই দলের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যিনি আমাদের মাঝে মিডিয়ার সামনে প্রায় আসেন, তিনি কিন্তু দীর্ঘদিন ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। ভারত তাকে খাওয়ায়ে পড়িয়ে মোটা তাজা করে আবার বাংলাদেশে পাঠিয়েছেন বাস্তবায়ন করার জন্য। আমরা বলতে চাই বন্ধুগণ, আপনার চেহারা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আপনি মিডিয়ার সামনে আর কথা বলবেন না। আপনি ভারত আপনাকে কি কি শিখিয়ে দিয়েছে এটা স্পষ্ট করেন। কি আপনাকে খাওয়াইছেন? আপনি কি গরুর গোশত খেয়েছেন না অন্য কোনো গোশত খেয়েছেন? এটাও মানুষ জানতে চায়। সুতরাং স্পষ্ট করে বলতে চাই, আপনাদেরকে রাজনীতি স্পষ্ট করতে হবে। বাংলাদেশের রাজনীতি করতে হলে এদেশের ধর্ম, কর্ম, কৃষ্টি, কালচার মেনে রাজনীতি করতে হবে। এবং আপনারা বলেছেন আমরা দলীয় রাজনীতি করি না, তাহলে এদেশের মানুষ 90% মানুষ মুসলমান, মুসলিম অধ্যুষিত বাংলাদেশে বসবাস করে। আপনি অন্য ধর্মের এজেন্ডা বাস্তবায়ন করবেন আর ভোটারদের কাছে গিয়ে ভোট চাবেন, এটি আগামী দিনে আর হবে না। আগামী দিনে ইসলামপন্থীদের সাথে আমরা আছি, থাকবো, এবং তাদের সাথেই বাংলাদেশের জনগণ আছে। ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের সরকার হবে এবং কোরআন এবং হাদিস দিয়ে পার্লামেন্ট চলবে। এই দেখাটা আমরা শেষবারের মতো দেখতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুগণ, আপনারাও মুসলিম, ইসলামের পক্ষে থাকেন, জনগণের পক্ষে থাকেন, রাষ্ট্রের পক্ষে থাকেন। হয়তো আপনাদেরকে আমরা খাওয়া পড়া আপনাদের ওরকম সম্মান করতে পারি নাই, কিন্তু আমরা দেশের জন্য আপনারা একবার পরিশ্রম করেন, আগামী দিনে আপনারা আপনার অধিকার ফিরে পাবেন ইনশাআল্লাহ। সাগর রঙের বিচারও আমরা পাবো, সেই আশাবাদ ব্যক্ত রেখে নাগরিক মঞ্চের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নাগরিক মঞ্চ জিন্দাবাদ।